কোন অধ্যায়? অঙ্ক না? 4 নম্বর চ্যাপ্টার আয়তঘন। আয়তঘন আমাদের 10টা চ্যাপ্টার আছে, তার মধ্যে 2টা হয়েছে, তাই না? 10টা চ্যাপ্টার আছে, তার মধ্যে 2টা হয়েছে, তার মানে কত পার্সেন্ট হয়েছে বল? এত ভাবতে হচ্ছে কেন? 10-এর মধ্যে 2 মানে 100তে কত? 20%। আয়তঘন। আয়তক্ষেত্র মানে কি? আয়তক্ষেত্র বিপরীত দুটো বাহু সমান। মানে কার বিপরীত বাহু সমান? বর্গক্ষেত্রের বিপরীত বাহু সমান হলে মানে আয়তক্ষেত্রের বিপরীত আয়তকার। আয়তক্ষেত্র হচ্ছে একটা চতুর্ভুজ, ঠিক আছে? যে চতুর্ভুজের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। কি বলেছে? প্রত্যেকটা কোণ। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রতিকোণ নাইনটি ডিগ্রি। আর কি বলেছে আরেকটা কন্ডিশন কি? বিপরীত বাহুদ্বয় সমান। হয়ে গেল। আর বর্গক্ষেত্র মানে কি? আর এটা বলতে হবে না। প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি না হয়, তা প্রত্যেকটা বাহু যদি সমান হয়, এটা কি বর্গক্ষেত্র হবে না? এটা তো রম্বস হয়ে গেল। 2টা কন্ডিশনই বলতে হবে। তো আমি যদি বলি বর্গক্ষেত্র কি, বর্গক্ষেত্র কি লিখবি? বর্গক্ষেত্র কি? যে চতুর্ভুজের, এরা সবাই চতুর্ভুজ, এটা আশা করি লিখতে হবে না, তাই না? এরা কি সবাই চতুর্ভুজ। তাহলে যে চতুর্ভুজের প্রথম কন্ডিশন কি? প্রতিটি কোণ এটার মতোই 90 ডিগ্রি। আর সেকেন্ড কন্ডিশন কি? প্রত্যেকটি বাহুই সমান, তাই না? এবার দেখ, এটা যদি একটা চতুর্ভুজ হয়, আচ্ছা, এটা যদি একটা চতুর্ভুজ হয়, ধর এরকম তোর দেখাতেরা, ঠিক আছে? এখানে এর নাম এ, এই বাহুটার নাম এ, এর নাম বি, এর নাম সি, এর নাম যদি ডি হয়, বিপরীত বাহু আমরা কাকে বলি? এর বিপরীত বাহু কোনটা হয়ে যাবে? সি। মানে যেটা সামনাসামনি থাকবে সেটাকে বিপরীত বাহু বলা হয়, ঠিক আছে? এবার দেখ, আয়তক্ষেত্রের ছবি আঁকি একটা, বর্গক্ষেত্রের একটা ছবি আঁকি, বোঝা গেল? এটা একটা চতুর্ভুজ, তাই তো? এই চতুর্ভুজের দেখতেই পাচ্ছিস এই বাহুর সাথে এই বাহুটা কি সমান, মানে এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এই বাহুর দৈর্ঘ্য কত হবে? এ হবে, তাই না? এই বাহুর দৈর্ঘ্য যদি বি হয়, এটা কত হবে? বিপরীত বাহুর দৈর্ঘ্য এটাও বি হবে। তাহলে কি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে এর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান। আর কি দেখতে পাচ্ছি? প্রত্যেকটা কোণ কত করে? 90 ডিগ্রি করে। তাহলে এটা একটা কি? আয়তক্ষেত্র, তাই না? এবার আমি আরেকটা ছবি আঁকলাম, বোঝা গেল? এই ছবিটায় দেখ, প্রত্যেকটা কোণ কত? 90 ডিগ্রি। তাহলে ফার্স্ট কন্ডিশন মিলে গেল, তাই না? এবার প্রত্যেকটা বাহুই কত? সমান দেখতে পাচ্ছিস, চোখে দেখেই বোঝা যাচ্ছে এটা সমান। এটাও এ, এটাও এ, তাই না? তাহলে এটা কি হয়ে গেল? এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল, কারণ প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান। এবার একটা জিনিস দেখ, এর প্রত্যেকটা বাহু সমান, তাহলে এর বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান, তাই না? বিপরীত বাহুও সমান হচ্ছে, প্রত্যেকটা বাহু সমান মানে বিপরীত বাহু অটোমেটিকলি সমান। তাহলে এটা কি আয়তক্ষেত্র হবে না হবে না? আয়তক্ষেত্র হতে আয়তক্ষেত্র হতে গেলে কি হতে হবে? প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি আছে, বিপরীত বাহুগুলো সমান হতে হবে বলা হয়েছে। বিপরীত বাহুগুলো সমান আছে, তাহলে হবে না হবে না? হবে, তাই
তাই না? তাহলে প্রত্যেকটা বর্গক্ষেত্রই কি একটা আয়তক্ষেত্র। যেমন প্রত্যেকটা চতুর্ভুজই প্রত্যেকটা বর্গক্ষেত্রই একটা চতুর্ভুজ, প্রত্যেকটা আয়তক্ষেত্রেই একটা চতুর্ভুজ। কারণ কি, এদের সবার 4টা করে বাহু আছে, ওই জন্য এর আন্ডারে হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, বোঝা গেল? বর্গক্ষেত্রটা কি আয়তক্ষেত্রের আন্ডারে, বোঝা গেল? তাহলে কি এখান থেকে কি দেখতে পাচ্ছিস তোরা, যে প্রতিটি বর্গক্ষেত্রই কি একটি আয়তক্ষেত্র। মানে একটা বিশেষ ধরনের আয়তক্ষেত্রকেই আমরা বর্গক্ষেত্র বলছি, বোঝা গেল? তো এতটা তোদের নিজের থেকে বলতে পারা উচিত ছিল, নিজের থেকে জানা উচিত ছিল প্রত্যেকটা কথাই এখানে। যাই হোক, জানিস না তোরা। এবার এর পরে দেখ, এটা কোথায়, এটা কি হলো, 2 ডাইমেনশনাল ফিগার হলো। ঠিক আছে, দ্বিমাত্রিক ছবি। মানে এই দ্বিমাত্রিক মানে কি, আমি এইভাবে যেতে পারি আর এর পারপেন্ডিকুলারলি এইভাবে যেতে পারি, বোঝা গেল? আর ত্রিমাত্রিক কি, ত্রিমাত্রিকটা হচ্ছে এদের দুজনের সাথেই পারপেন্ডিকুলারলি এরকম করে যেতে পারি। মানে এটা, এই ছবিটা মানে আমি বোঝাচ্ছি যে খাতার ওপরের দিকে উঠে আসছে, এদিকটা মানে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, বোঝা গেল? তাহলে সবাই এই কোণটাও, এদের কোণটাও 90 ডিগ্রি হবে, বোঝা গেল? তারপরে এদের কোণটাও 90 ডিগ্রি হবে, বোঝা গেল? এই প্রত্যেকটা সেটই মানে প্রত্যেকটা বাহুর সাথে প্রত্যেকটা বাহুর অ্যাঙ্গেলই কত হচ্ছে এখানে, 90 ডিগ্রি হচ্ছে এই ছবিটা। মানে ছবিটা কেমন আঁকলাম আমি, এটা 90 ডিগ্রি, এটা তো দেখতেই পাচ্ছিস, তাই না? এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা 90 ডিগ্রি হয়, চোখেই দেখা যাচ্ছে। আরেকটা কি আমার কল্পনা করতে হচ্ছে, যেটা ওই বোর্ডের ভেতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে, বোঝা গেল? তাহলে এই কোণটাও কত, বাইরের দিকে সোজা বেরিয়ে আসছে। এখানে দেখে 90 ডিগ্রি মনে হচ্ছে না, কিন্তু এটা কল্পনা কর যে ওপরের দিকে উঠে আসছে বা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, তখন কি এটার সঙ্গে এরকম যদি ওপরের দিকে উঠে আসে, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে, তাই না? তো সেরকমই এর সাথে যেমন 90 ডিগ্রি হবে, এই জিনিসটার সাথে এটাও 90 ডিগ্রি হবে। এটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাই না? তো এটাকে আমরা জেড অ্যাক্সিস ধর নাম দিয়ে দেই। এরকম করে ত্রিমাত্রিক ছবি রিপ্রেজেন্ট করা হয়, বোঝা গেল? তাই তো। এবার দেখ, ত্রিমাত্রিক জিনিসটা কি, বোঝা গেল? মানে ত্রিমাত্রিক জিনিসের একটা আয়তন থাকে। যেমন বইটা কিসের উদাহরণ, একটা ত্রিমাত্রিক জিনিসের উদাহরণ। মানুষ, যা যা দেখিস সব কিছুই কি, গরু, ছাগল, মানুষ সব কিছুই ত্রিমাত্রিক। কারণ ওদের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর কি আছে, উচ্চতা আছে। 3টা ডাইমেনশন আছে, মানে 3টা মাত্রা আছে পরস্পরের সঙ্গে, যারা 90 ডিগ্রি। 3 দিক দিয়ে আমরা তাকে মাপতে পারি। যেমন পেঁয়াজ এরকম গোল হয়, তো পেঁয়াজকে কতভাবে কাটা যায়, হয় তুই এরকম করে ওপর থেকে এরকম করে কাটতে পারবি, তাই না? অথবা কি এরকম করে কাটতে পারবি, আরেকটা কি এই ভেতর দিক থেকে বাইরের দিকে কাটতে পারবি। ওই জন্য দেখবি ছোট ছোট 4 কোণা করে এরকম টুকরা হয়ে যায়, বোঝা গেল? প্রথমে যদি তুই এই গোল একটা পেঁয়াজ আছে ধর, এরকম গোলক, এটাকে যদি তুই এরকম এরকম করে কাটিস, তাহলে কেমন হবে, এই জিনিসগুলো প্রত্যেকটা পিস এরকম 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 দেখতে হবে, গোল গোল দেখতে হবে, বোঝা গেল? এটা যখন এরকম করে কাটছিস, এবার এটাকে তুই কেমন করে কাটলি, এটাকে তুই এরকম করে যখন কাটবি, মানে না, কুচি কুচি হবে না, তখন এই হাফ হবে, এখান থেকে এরকম লম্বা লম্বা পার্ট হয়ে যাবে প্রত্যেকটা। এগুলোকে আমি কাটছি, এদিক থেকে ব্লেড চালাচ্ছি, তাই না? তো এরকম এরকম হয়ে যাবে প্রত্যেকটা। মানে একটা টুকরা হবে তোর এরকম, আরেকটা টুকরা হবে তোর এরকম, আরেকটা টুকরা হবে তোর এরকম, এরকম করে গোল হবে অ্যাকচুয়ালি। মানে গোলটাকে আমি কি করলাম, কাটলাম। তো প্রথমে আমার কেমন হচ্ছিল, প্রথমে যখন আমি প্রথমবার এই যে প্রথম লাইনটা যখন চালাচ্ছি, তখন পেঁয়াজটা কেমন করে কাটছে, কাটার পর এরকম গোল গোল হয়ে যাচ্ছে, তাই না? তারপর যখন আমি ওর সঙ্গে পারপেন্ডিকুলারলি এইভাবে চালাচ্ছি, তখন কেমন হয়ে যাচ্ছে, গোলগুলো এরকম এরকম করে কাটছি আমি, তখন এরকম এরকম মানে এই লম্বা লম্বা টাইপের হয়ে যাচ্ছে। এবার আমি কি করছি, যে এদেরকে আমি এইভাবে চালাচ্ছি, এদের ওপরে, মানে এটার ওপরে আমি এইভাবে চালাচ্ছি, তাই না? তখন কি হয়ে গেল, কুচি কুচি হয়ে গেল, 4 কোণা ছোট্ট ছোট্ট টুকরো, তাই না? তো এখানে ওই ছবিটা হবে কিরকম, এই অ্যাক্সিসে যদি চালাই তখন এরকম টুকরো টুকরো হয়ে গেল। মানে 3 ভাবে আমি পেঁয়াজে আমি 3 ভাবে কাটতে পারি, কারণ সেটা ত্রিমাত্রিক। এবার দেখ, ত্রিমাত্রা জিনিসটা যখন বোঝা হয়ে গেল, এদিকে দেখতে বলছি সবাইকে, হ্যাঁ? এবার আয়তক্ষেত্রের
ত্রিমাত্রিক রূপ একটা, সেটাকে আমরা কি বলবো? আয়তঘন। এটা কি একটা আয়তক্ষেত্র, বোঝা গেল? পেজের ওপর আছে, এর কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, নাম দিলাম, ঠিক আছে। এবার কি প্রস্থ না, এটাকে উচ্চতা বললাম আমি বি। মানে আয়তক্ষেত্র যখন আমরা দৈর্ঘ্য প্রস্থই বলি জেনারেলি, কিন্তু এখানে প্রস্থ অন্য জিনিসটাকে বলবো জন্য এটাকে আমি উচ্চতা বললাম। আচ্ছা, এটা দৈর্ঘ্য আয়তক্ষেত্রের, তাই না? এটা প্রস্থ। এবার আমি কি করলাম, বোর্ডের ভেতরের দিকে, মানে একটা ইটের মতো ভাব, ভেতরের দিকের থেকে এই জিনিসটা বাইরের দিকে বেরিয়ে আসছে, এতটা ভেতরের দিক থেকে, এটাকে আমি সি নাম দিলাম। তো এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা ধর উচ্চতা, বা এটাকেও তুই উচ্চতা বলতে পারিস, এটাকে দৈর্ঘ্য প্রস্থ বললি, যা খুশি তাই বল, যেটা মানে তিনটাকে তিনটা বললেই হলো। জেনারেলি বড়টাকে কি বলা হয়? দৈর্ঘ্য। আর যেটা ভূমির সাথে, ভূমির থেকে উপরের দিকে উঠে যায়, সেটা কি বলা হয়? উচ্চতা। তাহলে এরকম একটা ছবি হয়ে গেল, তাই না? এই ছবিটাকে আমরা কি বলবো? আয়তঘন। যার সামনে এরকম আছে, পেছনেও কি সেম এরকম একটা জিনিস আছে, পেছনেও কি আছে? একদম সেম এরকম একটা জিনিস আছে, তাই না? এই আয়তক্ষেত্রটার মতো এখানেও আরেকটা কি আছে? আয়তক্ষেত্র আছে, তাই তো? আর কি আছে এইদিকে? আমার যে ইয়েটা তৈরি হচ্ছে, ইয়েটা, এইদিকে দেখ একটা ছোট আয়তক্ষেত্র তৈরি হচ্ছে আরেকটা, যার একটা বাহু কি সি, আরেকটা বাহু কি বি। এটা বি হলে এটাও বি, তাই না? বিপরীত বাহু সমান। তাহলে এই দেখ, এই জিনিসটা কি একটা আয়তক্ষেত্র। এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি দেখে মনে হচ্ছে না, কিন্তু 90 ডিগ্রি, কারণ ওটা খাতার ভেতরের দিকে আছে জন্য আমি ব্যাকা করে এঁকেছি, তাই না? দ্বিমাত্রিক জায়গায় ত্রিমাত্রিক ছবি তো আঁকানো সম্ভব না, তাই তো? ওই জন্য এই ব্যাকা করে কেন এঁকেছি? কারণ এটা ত্রিমাত্রিক বোঝানোর জন্য। তাহলে এটাও কি একটা নীল রঙের একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটার অপোজিটেও এরকম একটা আয়তক্ষেত্র আছে নীল রঙের। আর লালটার অপোজিটে কি আছে? লালটার সামনে এরকম আরেকটা লাল আছে, যেটা আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি আর কি, বোঝা গেল? তো লালের সামনে লাল, নীলের সামনে নীল, আর কোনটা পড়ে থাকলো? ওপরেরটা দেখ, ওপরে যেটা পড়ে থাকলো, ওপরে ছাদটা যতটা হবে, ঠিক আছে, নিচেও মেঝেটাও ততটাই হবে, তাই তো? তাই না? এবার একটা জিনিস আমাকে বল যে আয়তক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দুটা বাহুর গুণফল। তাই তো? এর বর্গক্ষেত্রের কি হয়? ক্ষেত্রফল বলেছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, বর্গক্ষেত্র মানে কি? এখানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে যায়, সেটাই তো বর্গক্ষেত্র, তাই না? বাকি সব তো সেম, দুটা কোণ 90 ডিগ্রি আর প্রত্যেকটা বাহুই সমান হয়ে যায়। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার বা বাহু স্কোয়ার, মানে একটাই যদি বাহু থাকে তাকে দৈর্ঘ্য বলবো না প্রস্থ বলবো? কিছুই বলবো না, তখন শুধু বাহুই বলবো। ওই জন্য দৈর্ঘ্য স্কোয়ার লিখতে পারিস, বা বাহু স্কোয়ার লিখতে পারিস, বা প্রস্থ স্কোয়ার, যা খুশি তাই লিখতে পারিস, তাই না? এই জন্যই বর্গক্ষেত্রের হয় কি? বাহু স্কোয়ার, কারণ দুটা জিনিসই সেম হয়ে যায়, দুটাই, এটাও দৈর্ঘ্য ইন্টু এটাও কি? এটাও দৈর্ঘ্য। দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য মিলে কি হয়ে যায়? দৈর্ঘ্য স্কোয়ার, যেটাকে আমরা বাহু স্কোয়ার লিখি। বোঝা গেল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে আসে এখান থেকে? যাই হোক, এটা আমরা পরে আসছি। আমরা কি বললাম আপাতত? যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দেখ, লাল যে আয়তক্ষেত্রটা আছে, এই যে এই ছবিতে যে লাল আয়তক্ষেত্রগুলো আছে, তাদের প্রত্যেকটার ক্ষেত্রফল কত হবে? এই যে লাল আয়তক্ষেত্র, এর নিচের বাহুটা কি নাম দিয়েছি আমি? এ, আর উপরের বাহুগুলোর নাম কি দিয়েছি? বি। তাহলে কি হয়ে যাবে এর ক্ষেত্রফল? এর ক্ষেত্রফল হয়ে যাবে এ ইন্টু বি। বোঝা গেল? এবার দেখ, নীল রঙের যেটা আছে, নীল রঙের যে জিনিসটা আছে, ঠিক আছে, এদের প্রত্যেকটার ক্ষেত্রফল কি হয়ে যাবে? একটা হচ্ছে এই বাহুটা বি, তাই না? আর যেটা ভেতরের দিকে ঢুকে আছে সেটা কি? সি। তাহলে কি হয়ে যাবে? বি ইন্টু সি হয়ে যাবে, তাই না? বোঝা গেল? এবার কোনটা বাকি থাকলো? উপরের ছাদটা আর নিচের মেঝেটা।
এদের প্রত্যেকের ক্ষেত্রফল কি হয়ে যাবে, মানে এই যে এই ছবিটার কথা বলছি, এদের প্রত্যেকটার ক্ষেত্রফল কি হয়ে যাবে, এই জায়গাটার ক্ষেত্রফল বল ওই তো সি ইনটু এ নাকি? কি ভেতরের দিক, এটার উপরের দিকে কি ঢুকে যাচ্ছে, এটা সি, আর এই যে এটা কি আছে, এটা সামনের দিকে, এটা তো এ, তাই না? তাহলে কি হয়ে গেল, এ আছে আর সি আছে, তার মানে এ ইন্টু সি। বোঝা গেল? তাহলে এবার আমাকে বল, এই যে আয়ত ক্ষেত্র দিয়ে যে আয়ত ঘনক তৈরি হলো, ঠিক আছে, এর ক্ষেত্রফল কত হবে, এর টোটাল ক্ষেত্রফল এর, আচ্ছা আমি কি লিখি, আয়ত ঘনকের, সুতরাং আয়ত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হলো বল, কি এই জিনিসটা কটা আছে, লাল কটা আছে এখানে, ভেতরের দিকে একটা আর কি সামনের দিকে একটা, আর প্রত্যেকটা কত করে, এ বি করে, তাহলে কি হয়ে যাচ্ছে 2 ইন্টু এ বি প্লাস এই নীলটা কটা আছে, এদিকে একটা এদিকে একটা, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে 2 ইন্টু, আর নীলগুলোর প্রত্যেকটা কত, বিসি করে, তাই তো, 2 ইন্টু বিসি, আর কি ছাদ যেটা থাকলো উপরে ছাদ আর নিচের মেঝে প্রত্যেকটাই কত করে, এসি করে, তাই না? সেই জন্য কি হয়ে যাবে টোটালে 2 এ সি। বোঝা গেল? তাহলে একটা আয়ত ঘনক কটা তল দিয়ে গঠিত হয় আমরা দেখলাম, সামনে একটা পেছনে একটা, উপরে একটা নিচে একটা, আর দুই সাইডে দুটো, মানে 6টা দিয়ে তৈরি হয়, তাই তো? 6টার মধ্যে প্রত্যেক দুটার করে কি বল সেম হয়, ওই জন্য আমার 3টা এরকম সেট হচ্ছে, তাই না? তো কত হয়ে গেল, যোগ করে 2টা কমন নিয়ে গিয়ে এ বি প্লাস বিসি প্লাস সি এ বা এসি, এটাই কি আয়ত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, এইভাবেই এসছে। বোঝা গেল, তাই তো? এবার দেখ, এটাই যদি আমার বর্গক্ষেত্র হতো, ঘনক হতো, জল খাই আমি, দাঁড়া জল বলতো, কিন্তু জায়গা নেই, এটাই যদি আমার ঘনক হতো, ঠিক আছে, ঘনক, আচ্ছা অন্য পেজে ঘুরি, ঘনক এবার আসছি, ওটা তো আয়তক্ষেত্রের ঘনক ছিল না? ওটাও তো এটা আয়তক্ষেত্রের কি ছিল, আয়তক্ষেত্র দিয়ে তৈরি একটা 3 ডাইমেনশনাল ফিগার, যাকে আমরা কি বলছি, আয়ত ঘন। আয়ত ঘন, যেটা আয়তক্ষেত্র দিয়ে তৈরি হচ্ছে আয়ত ঘন, ঠিক আছে? এবার কি আমি বর্গক্ষেত্র দিয়ে সেম জিনিস তৈরি করব, সেটাকে আমরা কি বলবো, ঘনক। ঘনক, তাহলে আয়ত ঘন কি দিয়ে তৈরি হচ্ছে, হেডিংটা দিয়ে দিই না এখানে, আয়ত ঘন, আয়ত ঘন, আয়ত ঘন মানে কি, যেটা আয়তক্ষেত্র দিয়ে তৈরি হচ্ছে, আয়ত ক্ষেত্র দিয়ে তৈরি ত্রিমাত্রিক বা 3D চিত্র, ঠিক আছে, চিত্র না 3D বস্তু। বোঝা গেল? এবার ঘনক কি হবে বল, ঘনক জিনিসটা কি হবে, ওটা আয়তক্ষেত্র দিয়েছিল, এটা কি দিয়ে হবে, একটু আগেই তো বললাম, বর্গক্ষেত্র দিয়ে তৈরি, দিয়ে তৈরি কি ত্রিমাত্রিক বস্তু, অর্থাৎ এর কি হবে, 3টা বাহুই, 3টা বাহু কি, বাহু তো 3টা নয়, মানে 3টা মাত্রার বাহুই সমান। বাহু কটা হয় এদের ক্ষেত্রে, বাহু কটা হয় টোটাল বলতো, 4টা বাহু হয়, এদিকে 4টা, পেছনে 4টা, 8টা, আর এদিকে কটা, এদিকে 1টা 2টা 3টা 4টা, তাহলে কত হলো, 4 3 টোটাল 12টা হলো, তাই না? সামনের দিকে 4টা, পেছনের দিকে কটা, 4টা, 4 2 8, আর এদিকে 1 2 3 4, বোঝা গেল, 8 9 10 11 12। আচ্ছা, এদের প্রত্যেকটা বাহু কি হয়, যার প্রত্যেকটি বাহু, বাহুর দৈর্ঘ্য আর কি
কি হবে? সমান হবে। বোঝা গেল? দেখ, তাহলে এটা কি দিয়ে তৈরি হবে? প্রথমেই বলে দিলাম বর্গক্ষেত্র দিয়ে, তাই না? তাহলে এখানে আমার হয়ে গেল এটা বর্গক্ষেত্র, প্রত্যেকটা কোণ কত? 90 ডিগ্রি, আর প্রত্যেকটা বাহু কি? হ্যাঁ, সমান সমান। সমান। আমি এ লিখলাম সেটাকে। বোঝা গেল? এবার কি বলছি, এটা ভেতরের দিকে, একটা আছে ভেতরের দিক থেকে বাইরের দিকে আসছে, তাই না? কতটা আসবে? কি বললাম, 3টা মাত্রাতেই বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে ভেতরের দিকে কতটা আছে সেটার নামও আমি, সেটা এ ডেপথ পর্যন্ত আছে, তাই না? তাহলে কি হয়ে গেল, ছবিটা এরকম হয়ে গেল। এরকম একটা ছবি হয়ে গেল, তাই না? যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়ে যাচ্ছে? এ এ। যেখানেই বাহু দেখতে পাচ্ছি সেখানেই এ লিখে দিবি, ঠিক আছে? এটা হয়ে গেল আমার কি 3D, এটা 3D লেখা মানে ত্রিমাত্রিক। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়ে যাচ্ছে, এই বক্সটার মধ্যে সমান হয়ে যাচ্ছে, যাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এ দিয়ে লিখলাম। বোঝা গেল? আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এটা তো আগেই বলা ছিল। এবার দেখ এখানে কি হচ্ছে, এর ক্ষেত্রফল কত হচ্ছে? প্রথমে সামনের বর্গক্ষেত্রটার, মানে এটাকে আমি ধর রেড কালি দিয়ে আঁকলাম, এ ইন্টু এ, মানে এই বাহু ইন্টু এই বাহু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। তাহলে কি হচ্ছে, এর জন্য লালটার জন্য কি হচ্ছে, এ স্কোয়ার। বোঝা গেল? এবার কি, এরকম এ স্কোয়ার কটা আছে? কটা আছে বল? সামনে একটা, এর পেছনে আরেকটা আছে, পেছনেও একটা আছে, সেটাও এ স্কোয়ার। তাহলে 2a স্কোয়ার হয়ে গেল। বোঝা গেল? এটা কি লিখছো? কিছু লিখিনি রে। বোঝা গেল? এরপর কি আছে আমার, এই যে দেখ এই জিনিসটা আছে, এই জিনিসটা এদিকেও আছে, এই জিনিসটা কি এদিকেও আছে। এরা কি হয়ে যাচ্ছে তাহলে? এদেরও a ইন্টু এ, মানে 2a, এখানেও 2a স্কোয়ার, দুটার জন্য 2a স্কোয়ার, নীলটার জন্য। আর যেটা ছাদ আর ইয়ে ছিল, ছাদ আর কি বলে ওটাকে, ভূমি ছিল, নিচের যেটা ছিল বেস, এদের জন্য কি হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার, দুটার জন্য 2, আর এ ইন্টু এ মিলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা বাহু ইন্টু বাহু মিলে বাহু স্কোয়ার। এটাই হয়ে যাচ্ছে কি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাই না? ঘনকের কি সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা বাদ গেছে ওটা পরে লিখবি, ঠিক আছে? ক্ষেত্রফল। বোঝা গেল? তাহলে কি হচ্ছে 2 + 2 + 2 মানে 6 ইন্টু এ স্কোয়ার, তাই না? তাই তো, এ স্কোয়ারটা কমন গেল, 2 + 2 + 2 থাকলো, মানে 6 স্কোয়ার। 3টা 2 যোগ করলে 6। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়ে গেল? 6a স্কয়ার। 6a স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার। তাই না? এটা তো লেখাটা বুঝতে পারছিলাম, বলে দাও। কোন লেখাটা বুঝতে পারছিস না তুই? এই যে বর্গক্ষেত্র দিয়ে তৈরি একটি 3D বস্তু, সেটাই হচ্ছে কি ঘনক। হ্যাঁ, ঠিক আছে? অর্থাৎ মানে এই ঘনক জিনিসটা কি এমন একটি জিনিস, এমন একটি ত্রিমাত্রিক বস্তু যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, এরকম করে তুই 12টা যদি বাহু আঁকিস, 12টা বাহুর দৈর্ঘ্য কি এ। বোঝা গেল? আর প্রত্যেকটা বাহুর মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। এটা হয়ে গেল তাহলে, আর এটাও হয়ে গেল, তাই না? এবার একটা জিনিস দেখ, এই ছবি থেকে তুই এই ছবিটা কিভাবে পেয়েছিস? এই ছবি থেকে দাঁড়া, এই ছবি থেকে এই দুটো ছবি দেখ, দুটো পেজে দুটো ছবি দেখা যাচ্ছে, ঠিক আছে? কিভাবে পেয়েছিস? এখানে যে এ বি আর সি বাহুগুলো ছিল, ওরাই সবাই ওখানে কি হয়ে গেছে, সবার ভ্যালু এ হয়ে গেছে, তাই না? এখানে এ বি সি আলাদা আলাদা ছিল, কিন্তু ওখানে এ বি সি সবার ভ্যালু এ হয়ে গেছে। তাহলে আমি এখানে যদি এ বি এর বদলেও এ বসাই, এই বি এর বদলেও এ বসাই, এই সি এর বদলেও এ বসাই, এই সি এর বদলেও এ বসাই, তাহলে আমার ওই ছবিটা চলে আসার কথা, তাই না? তাহলে কি হয়ে গেল, এ ইন্টু বি মানে কি, এ ইন্টু বি এর বদলে কি বসাবো, এ। তাহলে কি হয়ে যাচ্ছে, এ স্কোয়ার। আবার এখানে বি ও এ, সি ও এ, তাহলে কি হয়ে যাচ্ছে, এটাও এ স্কোয়ার। এটাও কি হয়ে যাচ্ছে, সি, আর এটা তো এ অলরেডি আছেই,
তাহলে এটাও হয়ে যাচ্ছে এ স্কোয়ার। তাহলে তিনটা এ স্কোয়ার যোগ করলে 3 এ স্কোয়ার, তাই না? 2 ইন্টু 3 এ স্কোয়ার মানে কি 6 এ স্কোয়ার। বোঝা গেল? এটাই এসছিল এখানে, ঘনকের জন্য এটাই এসছিল 6 এ স্কোয়ার। তাহলে আয়ত ঘনক থেকে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে আসলো? সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে আসলো? প্রত্যেকটা বাহু যখন আমার সমান হয়ে গেল তখনই এই সূত্র থেকে এই সূত্রটা চলে আসলো। বোঝা গেছে, তাই তো? আয়তক্ষেত্র হয়ে গেল, ঘনক হয়ে গেল, এদের সমগ্র তলের ক্ষেত্রফলগুলো হয়ে গেল। এবার কি আছে এরপরে? আয়তন। এদের আয়তন, আর কিছুই নেই। আয়তন আর কর্ণের দৈর্ঘ্য আছে। আচ্ছা, তোরা আমাকে একটা জিনিস বলতো, ওটা তো আরো বেসিক, ওটা ওই জন্য বলিনি আমি। এই যে এই 3D যে বস্তুগুলো আছে, ঠিক আছে, মানে যেগুলো এখন আমরা পড়ছি আয়ত ঘন বা তারপর ঘন, এদের ক্ষেত্র কটা, তল কটা টোটাল? টোটাল তল, হ্যাঁ, সারফেস কটা? একটাই, একটা তলের উপরে আছে না? 6টা। এদের কটা তল, এদের কটা সারফেস আছে? এই একটা, এর উল্টো দিকে একটা, নীলের উল্টা দিকে নীল, লালের উল্টা দিকে লাল, মানে টোটাল দুটা 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 করে 6টা হয়ে গেল, তাই না? আর বাহু কটা বলেছিলাম? আর 12টা। 12টা বাহু, তাই না? 12টা বাহু, তল কটা? 6টা। 6টা। পড়ছি ছোটবেলা। কি হচ্ছে? কটা তো? 6টা। বাহু কটা? 12টা, তল 6টা। তল খুব লাগে ভাই পায়ে। 6টা। 12 কথা। ঠিক আছে, এবার দেখ একটা জিনিস। আচ্ছা, এটা পরে বলছি, আগে ক্ষেত্রফলটা বলে দিই, ঠিক আছে? ক্ষেত্রফল হয়ে গেল, এটা বলছি কি বলে এটাকে? আয়তন। আয়তন মানে কি? ক্ষেত্রফল ইন্টু বর্গক্ষেত্র। ক্ষেত্রফল ইন্টু একটা যে কোনো, মানে ক্ষেত্রফলে যেই দুটো বাহু হয়ে গেল ওটা বাদ দিয়ে যে বাহুটা পড়ে থাকলো সেই বাহুটা। ক্ষেত্রফল ইন্টু বাহুকেই বা ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বলবে, দেখিস জেনারেলি, ঠিক আছে? সেটাকে কি বলা হয়? আয়তন। আবার ক্ষেত্রফল মানেই তো দুটা বাহু, তাই না? ক্ষেত্রফল মানে কি? বাহু, দুটা বাহু, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য তো বাহু, দৈর্ঘ্য প্রস্থটা সবাই তো বাহুই, তাই না? তাহলে আয়তন জিনিসটা কি হয়ে গেল? ক্ষেত্রফল ইন্টু বাহু। আবার ক্ষেত্রফল মানে বাহু ইন্টু বাহু ইন্টু বাহু, আর এখানে একটা বাহু ছিল, তাহলে কি হয়ে গেল? আয়তন মানে কি? একটা ত্রিমাত্রিক জিনিস, তাই না? মানে 3টা বাহু, বাহুর মাথায় কত লিখবো? বাহু কিউব, তাই তো? বোঝা গেল? তো এবার কি বলেছে এটা? এর ক্ষেত্রে কি হবে? কি জানো, আয়ত ঘনের ক্ষেত্রে কি হবে? আয়ত ঘন, এর কি হবে? আয়তন কি হবে? এর আয়তন হবে এর 3টা বাহুর গুণফল, তাই না? 3টা বাহু আলাদা আলাদা, ওই জন্য আমি বাহু কিউব এখানে লিখতে পারছি না। এখানে কি লিখবো আমি? একটা বাহুকে আমি দৈর্ঘ্য বলবো, তার সঙ্গে কি গুণ হবে? আরেকটা বাহু মানে প্রস্থ, প্রস্থ, আরেকটা বাহুকে আমি কি বলবো? উচ্চতা। তাহলে উচ্চতা, ঠিক আছে? এটাই কি হয়ে গেল? আয়ত ঘনের আয়তন হয়ে গেল। বোঝা গেল? আর তোর হচ্ছে ঘনকের আয়তন কি হবে? ঘনকের আয়তন বল, ঘনকের আয়তন কি? ঘনকের আয়তন হয়ে গেল কি? আবার 3টাই দৈর্ঘ্য, মানে 3টা বাহুর কি গুণফল, 3টা বাহুর গুণফল, তাই তো? তো সেটাই কি? 3টা বাহু এখানে সমান, তাই না? ওই জন্য বাহু ইন্টু বাহু ইন্টু বাহু। বোঝা গেল? মানে বাহুর কি কিউব, বাহুর দৈর্ঘ্যের কিউব। এটাই কি? ঘনকের আয়তন। তো আয়তন মানে কি মনে রাখতে বলেছি সবার প্রথমে? ক্ষেত্রফল ইন্টু একটা বাহু, ঠিক আছে? ক্ষেত্রফলের মধ্যে অলরেডি 2টা বাহুর গুণফল আছে, তার সঙ্গে আরেকটা বাহু গুণ হলো, মানে টোটাল 3টা বাহুর যে গুণফল তাকে আমরা কি বলি? ক্ষেত্র কি জানো? আয়তন।
আকাশে আটকে গেল। তাই না? আচ্ছা, আয়তন হয়ে গেল, ক্ষেত্রফল হয়ে গেল, তাই না? এবার বাকি থাকলো কি? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য, কর্ণ মানে কি? দেখ একটা জিনিস, এটা যদি তোর দ্বিমাত্রিক ছবিতে আমি বলছি আগে, ঠিক আছে? এদিকে তাকাতে বলেছি সবাইকে। কর্ণ কাকে বলা হয়? এই কোণার থেকে, মানে কোণাগুলো যুক্ত করে যে লাইন পাওয়া যায় তাকে বলা হয় কর্ণ। তাহলে এই দুটা কি হয়ে যাচ্ছে? এখানে কর্ণ হয়ে যাচ্ছে, তাই না? মানে প্রত্যেকটা সারফেসে কটা করে কর্ণ হয়? দুটা করে কর্ণ হচ্ছে, তাই তো? এবার দেখ, এখানে কটা ইয়ে ছিল? আয়তঘনকের ক্ষেত্রে তল কটা ছিল? 6টা। তাহলে কর্ণ কটা হবে? 12টা। প্রত্যেকটা তলে কটা করে দেখলাম? এই একটা, এই একটা, মানে 12টা হয়ে গেল অলরেডি, তাই না? এছাড়াও আরেকটা হবে, আরো একটা বলতে আরো মানে এক প্রকারের হবে। সেই জিনিসগুলো কি কি? দেখ এখানে এবার ছবিটা আঁকাচ্ছি। আবার আয়তঘনের ছবি আঁকতে হবে একটা। কেমন করে আঁকবো? এরকম, এরকম, তাই না? অত ভালো হলো না, বড় ছোট হয়ে গেল। এটা কি হয়ে গেল? একটা আয়তঘন হয়ে গেল। এর কটা তল আছে? 6টা তল। 6টা তলের থেকে আমার 12টা কর্ণ হয়ে গেল। আর কি হতে পারে? দেখ, এই যে এই কোণার সাথে এই কোণা আমি যদি জয়েন করি, এটা একটা কর্ণ হয়ে গেল। এই কোণার সাথে যদি আমি এই কোণা জয়েন করি, তাহলে কি হয়ে গেল? আমার আরেকটা কর্ণ হয়ে গেল। বোঝা গেল? এই যে এই কোণার সাথে আমি যদি এই কোণা জয়েন করি, এটা আমার কি? আরেকটা কর্ণ হয়ে গেল। এই কোণার সাথে একদম অপোজিটে যেই কোণাটা আছে, ঠিক আছে? এদিকে আমি পড়াচ্ছি আর ওদিকে তুই তাকাচ্ছিস, আমার মাথা কিন্তু আমার গরম আছে এমনিতেই আজকে। পরে একটু পরে বলবি বুঝলাম না কি লিখলা, তখন তো লজ্জা লাগবে না? সবার তোর জন্য সবার লেট হয়ে যাবে, পড়া আটকে যাবে। কি হলো? এটা দুটা হয়ে গেল। তার মানে কটা হচ্ছে? কটা লাইন টানলাম এখানে? 1 2 3 4, তাই না? টোটাল কর্ণ কটা হয়ে গেল তাহলে? আগে কটা ছিল? 12টা, আর এখানে কটা হয়ে গেল? 4টা, মানে টোটাল 16টা কর্ণ হয়ে গেল। 12 + 4 = কটা হয়ে গেল? 16টা কর্ণ, তাই তো? তাহলে এই যে এই কর্ণগুলো, এরা কি? বড় কর্ণ। বড় কর্ণ কটা হচ্ছে? 4টা করে বড় বড় কর্ণ হচ্ছে। মানে এই তোর ঘরের একটা কোণার থেকে কি করছিস? আবার বলছি, এবার দেখ ভালো করে, কিন্তু এই ঘরের একটা কোণার থেকে কি হচ্ছে? একদম অপোজিটের যে কোণাটা আছে, ঠিক আছে? এই সারফেসের কিন্তু আমি যাব না, এই সারফেসে যাব না, আমি কি একদম অপোজিট দিকে এই কোণার থেকে একদম ওই কোণায় চলে গেলাম। তাহলে এটা সব থেকে বড় কর্ণ হয়ে গেল একটা। সেম অপোজিট দিক থেকেও এই কোণার থেকে আমি এই কোণায় আসতে পারি, সেটাও সব থেকে বড় কর্ণ হয়ে গেল। সেরকমই এই কোণার থেকে একদম এই কোণার উল্টা দিকের কোণাটা কোনটা? এটা, তাই না? এই কোণার থেকে এই কোণায় আসলাম, সেটাও হয়ে গেল একটা সর্ববৃহৎ কর্ণ। এই কোণার থেকে এর অপোজিট কোণা কোনটা? এটা, তাই না? তাহলে এই কোণার থেকে এই কোণায় যখন আসলাম, সেটাও হয়ে গেল কি? একটা সর্ববৃহৎ কর্ণ। তো কটা কর্ণ হলো এরকম সর্ববৃহৎ? দেখ, 1 2 3 4, 4টা লাইন টানলাম, 4টা কর্ণ। ওই জন্য আগে 12টা ছিল, 6টা তলে দুটা দুটা করে 12টা ছিল, আর এখানে 4টা। তাহলে কটা কর্ণ হয়ে গেল? 16টা। আচ্ছা, এবার কি? কর্ণের আমার ফর্মুলা পড়তে হবে, যে কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করতে হয়। এটা আমার কি একটা? বল। আয়তঘনক, তাই তো? এবার আমি কি করছি? প্রথমে আয়তক্ষেত্র নিচ্ছি, তার কর্ণ কি হবে সেটা বের করছি, তারপরে আয়তঘনকে আসবো, তাই না? আচ্ছা, আয়তঘনকের ছবিটা থাক, আবার না হলে আঁকতে হবে। আচ্ছা, এটা যদি আয়তক্ষেত্র হয়, এই বাহুর দৈর্ঘ্য ধর a, এই বাহুর দৈর্ঘ্য ধর b, এটা কি হয়ে যাবে তাহলে? এটা কর্ণ হয়ে যাবে, তাই না? এটা 90 ডিগ্রি, এটা a, এটা b, তাহলে
এই বাহুটা কি হয়ে যাবে? এই বাহুর দৈর্ঘ্য বল সবাই। রুট হুম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ কি হবে তাহলে? এটা কিসের থেকে আসবে বল? এটা কিভাবে বের করব? এই বাহুটা যদি সি হয়, সেটা কিসের সূত্র থেকে বের করব বল দেখি তুই। পিথাগোরাস। পিথাগোরাসের সূত্রটা বল দেখি তুই, আর কেউ না। ও ভূমি স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার। এখানে অতিভুজ কোনটা এই ছবিতে? এটা না বিটা না সিটা? সিটা। আর হচ্ছে ভূমি আর লম্ব কোনটা কোনটা? ভূমি হচ্ছে বিটা আর লম্ব হচ্ছে এটা না, যে কোনো একটা ভূমি আর আর একটা কি হয়ে যাচ্ছে? লম্ব। লম্ব। কারণ আমি যদি বলি এই কোণের রেসপেক্টে, তাহলে বিটা ভূমি, এটা লম্ব। কিন্তু আমি যদি এই কোণের রেসপেক্টে বলি, তাহলে কি হয়ে যাবে? এটা লম্ব আর এটা ভূমি হয়ে যাবে। এই কোণের রেসপেক্টে যেটা টাচ করে আছে সেটা ভূমি, আর যেটা সামনে আছে সেটা কি? লম্ব। 90 ডিগ্রি। আমি কি মনে রাখতে বলেছি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার না মনে রেখে 90 ডিগ্রি যারা গঠন করছে, কে কে 90 ডিগ্রি গঠন করছে? এ আর বি, তাই না? তাহলে তাদের স্কোয়ারের সমষ্টি কি হয়ে যাবে? যারা 90 ডিগ্রি গঠন করছে তাদের স্কোয়ারের সমষ্টি সমান যে অতিভুজ থাকবে তার স্কোয়ার, যে বাহুটা পড়ে থাকবে তার স্কোয়ার। তাহলে সি এর ভ্যালু কি হয়ে যাচ্ছে এখান থেকে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোঝা গেল কর্ণের দৈর্ঘ্য কিভাবে আসছে? তাহলে এই বাহু যদি এ হয়, এই বাহু যদি বি হয়, এই বাহু যদি আমার সি হয়, ঠিক আছে? আচ্ছা, এটা মুছবো না, এটা নিচে থাক। দেখ এখানে কি লিখলাম? এই কর্ণের দৈর্ঘ্য আমার বের করতে হবে এখন, নীল রঙেরটা। কি হবে? কে কে গঠন করছে এই ত্রিভুজটাকে? এই ত্রিভুজটা, নীল রঙের ত্রিভুজটা দেখতে হবে। এ আর বি মিলে তৈরি করছে এটাকে, তাই না? এই কর্ণের দৈর্ঘ্য কি হয়ে যাবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমি বললাম যে না, এই লাল আয়তক্ষেত্রটাকে দেখ, ঠিক আছে? লাল আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে? এই জিনিসটা, এই বাহুটা সি, তাই না? আর এই যে এই বাহুটা কি হয়ে যাচ্ছে? এটা সি, মানে এটাও সি। আর এই যে এটাও হয়ে যাচ্ছে এ, এটাও হয়ে যাচ্ছে এ। তাহলে এদের কর্ণটা কি হবে? এই কর্ণটা, লাল রঙের যে কর্ণটা আঁকলাম, রুট ওভার এ স্কোয়ার রুট ওভার সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই তো? কারণ 90 ডিগ্রি কি? এটা 90 ডিগ্রি তো, এই কোণটা 90 ডিগ্রি গঠন কে কে করছে? একটা সি গঠন করছে, এটা হচ্ছে সি, আর একটা এটা কি? এ। তাহলে এ আর সি, এদের স্কোয়ারের সমষ্টি সমান সমান এটার স্কোয়ার। বোঝা গেল? তাহলে লাল কর্ণের দৈর্ঘ্য কত হয়ে গেল? রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর নীলটার কত ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমাকে বল তাহলে এই যে উপরেরটার ক্ষেত্রে কি হবে? উপরেরটা বুঝতে পারছি না কোনটা। এই যে উপরে এটা কালো রঙের, যেটা লাল হলো, নীল হলো, এবার কালোটা কত? তাহলে সি স্কোয়ার আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কারণ এটা সি আর এটা কি বলেছে? বি বলেছে, তাই না? এই বি আর সি মিলে কি গঠন করছে? এই কালো সমকোণী ত্রিভুজটা। মানে সমকোণী ত্রিভুজ কেন? এই কোণটা 90 ডিগ্রি দেখতে মনে না হলো, এটা কি 90 ডিগ্রি। কেন এরকম করে আঁকতে হচ্ছে? ত্রিমাত্রিক ছবির জন্য এরকম করে আঁকতে হচ্ছে। তো 90 ডিগ্রি কে গঠন করছে? সি আর বি মিলে। তাহলে এদের অতিভুজটা কি হয়ে যাবে? রুট ওভার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে বোঝা গেল প্রত্যেকটা তোর কর্ণ কিভাবে কিভাবে বের করবি, তাই না? তাহলে এ বি সি এরা কি ছিল? একটাকে দৈর্ঘ্য ছিল, একটার নাম প্রস্থ ছিল, আর একটার নাম কি ছিল? উচ্চতা ছিল। তাহলে একটা মানে 3 রকমের 3টা সাইজের আমার কর্ণ হবে, দেখতেই পাচ্ছি। একটা এই সামনের দিকটা যেরকম বড় সেরকম সাইজের হবে, একটা উপরে যতটা ডেপথ আছে সেই হিসাবে হবে, আর একটা কি এই যতটা লম্বা আর যতটা ডেপথ আছে সেই হিসাবে একটা কর্ণ হবে। তাহলে কি হবে? একটা কর্ণের দৈর্ঘ্য লিখি, কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে? কর্ণের দৈর্ঘ্য। তো যেগুলো তলের ওপর আছে, যে কর্ণগুলো, আমরা বড় কর্ণগুলো কিন্তু এখনো নেইনি, ওগুলো পরে আসছি। যে 6টা বাহুতে কটা ছিল? সরি, 6টা ক্ষেত্র তলে বা 6টা ক্ষেত্রফলে কটা ছিল? 12টা, তাই না? সেই 12টার মধ্যে আমরা কি করছি? আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কর্ণ বের করছি, তাই তো?
তাহলে প্রত্যেকটা তলে কটা হবে? ওপরে ছাদে আর ইয়েতে দুটা দুটা করে চারটা, তাহলে চারটা করে সেম হবে, চারটার করে সেম হবে, এই চারটার সেম, ওই চারটার সেম, এই চারটার সেম। তাহলে টোটাল আমার 3 রকম কর্ণের দৈর্ঘ্য হবে। একরকম কর্ণের দৈর্ঘ্য কি হচ্ছে আমার? দেখলাম যে √a² + b², মানে দৈর্ঘ্য স্কয়ার। একটা হবে তোর ধর এক টাইপের, সেটা হবে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তাই না? এটা এক টাইপের হয়ে গেল। এরকম কটা থাকবে? 4টা থাকবে, 4টা। তারপর কি হয়ে গেল? ধর সামনের ক্ষেত্রফল, সামনের তল আর পেছনের তলে, সেখানে আমি যদি করি তখন কি হয়ে যাবে? একটা ধর দৈর্ঘ্য স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ABC প্লাস উচ্চতা স্কয়ার, তাই না? আরেকটা কি হয়ে যাবে? 3 নাম্বার প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতার স্কয়ার স্কয়ার প্লাস উচ্চতার স্কয়ার। মানে ওই এবিসি গুলোকে এবিসি না লিখে আমি খালি নামগুলো বলে দিলাম, উচ্চতার স্কয়ার, তাই না? এইরকমও থাকবে এরকম। এটা কি? তল থাকবে দুটা, প্রত্যেকটা তলে দুটা করে, মানে 4টা কর্ণ হবে এরকম। এই কর্ণ হবে 4টা, এই কর্ণ হবে কটা? 4টা। বুঝতে গেল? 4 3 12 হয়ে গেল। আর বাকি থাকলো কটা? আরো বড় কর্ণ বাকি থাকলো, যেটা ঘরের এই কোণার থেকে একদম ওই কোণায় যাবে, সেটা কটা বাকি থাকলো? 4টা। সেটা 4টা। সেই 4টারও কটা? সেই 4টার ক্ষেত্রেও কি হয়ে যাবে? সেই 4টার ক্ষেত্রেও একই দৈর্ঘ্যের হবে, তাই না? এই ঘরের একটা কোণার থেকে যখন এই কোণার থেকে যখন এই কোণায় যাবি, যতটা হবে, এই কোণার থেকে এই কোণায় গেলেও ততটা হবে, এই কোণার থেকে এই কোণায় গেলেও ততটা হবে, এই কোণার থেকে এই কোণায় গেলেও ততটাই হবে। কেন হবে আমি দেখাচ্ছি। এটা কি হচ্ছে? বড় কর্ণ, সর্ববৃহৎ কর্ণ যেটাকে বলা হচ্ছে। আর এগুলো কি? যেগুলো তলের ওপরে কর্ণ ছিল সেগুলো, তাই না? তলের কর্ণ, এগুলো তলের কর্ণ। আর এগুলো কি? বড় কর্ণ। এগুলো বইয়ে দেখি সেগুলোর হয়তো কোনো নাম বলেছে দুটোর আলাদা আলাদা করে, কিন্তু জিনিসটা কি সেটা বুঝে যাচ্ছে, তাই না? এবার কি বলেছে? যে এই কর্ণের দৈর্ঘ্য, বড় কর্ণের দৈর্ঘ্য, এটা কি হবে? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এবার এটা কিভাবে আসলো সেটা তো বোঝাইনি এখনো, বুঝলি না, তাই না? ওটা এবার বলবো আমি। তাহলে এখানে তো বোঝাই যাচ্ছে, দেখ এদের 3টার মধ্যে 2টা করে জিনিস আছে, আর এর মধ্যে 3টা জিনিসই আছে, যোগ আরেকটা জিনিস হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? এই জিনিসটা বড় হচ্ছে সবার থেকে, দেখতেই তো পাচ্ছিস ভ্যালুটা বড় হচ্ছে। ওই জন্য একটু আমি কি বলছিলাম? সর্ববৃহৎ কর্ণ, সর্ববৃহৎ কর্ণ, তাই না? তাহলে তার মানে ঘরের এই কোণার থেকে যখন তুই একদম ওই কোণায় চলে যাবি, তখন কি হয়ে যাবে? সেটা সব থেকে বড় কর্ণ হয়ে যাবে, কারণ ওটার সূত্রটা এটা, তাই তো? আর দেখে এমনিতেই বোঝা যায়। সেটা জলটা দিন। এটা কি আঁকলাম আমি? কি আঁকছি বল? এটা এটা একটা আয়তঘন আঁকছি। উপরটা বড় হয়ে গেল, পুরোটা বড় হয়ে গেছে। এবার ঠিক আছে না? এটা একটা আয়তঘন হলো। এবার আমি কি করব? এই কর্ণটা বের করব, মানে যে কোনো একটা বের করলেই হবে। ধর এই কোণার থেকে এর অপোজিট কোণা কোনটা? এটা না না, এটা, হ্যাঁ, এর অপোজিট কোণা হচ্ছে কোনটা? একদম এটা। এই কোণার থেকে একদম উল্টো দিকে এটা। তাহলে এর যখন আমি ইয়েটা বের করে ফেলতে পারবো, কি বলে ওটাকে, দৈর্ঘ্যটা, সেটাই 4টার তো তাই হবে, তাই না? দেখ এবার এটা বের করার জন্য আমার কি করতে হবে? পিথাগোরাসের সূত্র 2বার অ্যাপ্লাই করতে হবে, তাহলে এটা বের হয়ে যাবে। এটার নাম এ, এটার নামও কি হয়ে যাবে? এ, এটার নামও এ হয়ে যাবে, ভেতরেরটার নামও এ হয়ে যাবে, তাই তো? হাইটগুলো সব একই, 4টা বাহু সেম হবে, মানে 12টা টোটাল বাহু হয়, তো 4টা 4টা করে সেট হয়। এবার এটার নাম ধর তোর কি, ভেতরে যেটা আছে সেটার নাম ধরলাম
বি, এটাও ভেতরের দিকে ঢুকে আছে বি, এটাও ভেতরের দিকে ঢুকে আছে বি, এটাও ভেতরের দিকে ঢুকে আছে বি, আর যেটা সোজাসুজি আছে এরকম সেটার নাম আমরা দিয়ে দিলাম সি করে, সি সি সি, এটার নামও কি সি, এগুলো হচ্ছে সি করে, তাই না? এবার দেখ এখানে কি হচ্ছে। আমি প্রথমে এবার এই নীল জিনিসটা দেখবো, আর কিছু দেখবো না, ঠিক আছে? নিচের কি আছে, নীল রঙের একটা আয়তক্ষেত্র আছে, বোঝা গেল? আমি আর কিছু দেখবো না, আমি খালি দেখবো এই নীল রঙের ছবিটার। এখন আমার কি করতে হবে, কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। কোন কর্ণটা? এই যে নীল রঙের যে কর্ণটা আঁকলাম এই কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, বোঝা গেল? এই কর্ণের দৈর্ঘ্যটা কত হচ্ছে? এটা কি দিয়ে তৈরি হচ্ছে? বি, এই যে এটা তো 90 ডিগ্রি, তাই না? এটা তো 90 ডিগ্রি, তাহলে কি দিয়ে তৈরি হচ্ছে? 90 ডিগ্রিটা বি আর সি দিয়ে তৈরি হচ্ছে, তাহলে এই কর্ণের দৈর্ঘ্যটা কি হয়ে যাচ্ছে? রুট ওভার বি স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার, বোঝা গেল? এবার আমি কি বলছি যে সবকিছু ভুলে যা, তুই লাল রঙের যে ছবিটা হলো সেই ছবিটা দেখ, ঠিক আছে? লাল রঙের যে ছবিটা হলো সেই ছবিটা দেখ। হ্যাঁ, লাল রঙের যে ত্রিভুজটা হচ্ছে সেই ত্রিভুজটা এবার দেখ, আর কিছু দেখবি না, হয়ে গেল? বোঝা গেল? এটাও 90 ডিগ্রি, তাই না? এটা 90 ডিগ্রি বোঝা যাচ্ছে তো, তাই না? 90 ডিগ্রি না মনে হলেও এটা তোর 90 ডিগ্রি, মানে এটা কল্পনাই করতে হবে। এই জিনিসটাই ঘুরে যখন এখানে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, তখন এটা এখানে চলে আসছে 90 ডিগ্রি, তাই না? এই জিনিসটাই কি, এই জিনিসটাই ঘুরে একটু এদিকে আসছে জন্য এটা 90 ডিগ্রি। তো দেখে মনে হচ্ছে না, কিন্তু এটা কি 90 ডিগ্রি, তাই তো? তো এটা 90 ডিগ্রি হলে এই বাহুটা কত আমি বের করেছি এটা, তাই না? আর এই বাহুটা কত আছে? এ আছে, এ, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে বল? এই বাহুটা এ আর এই বাহুটা হচ্ছে এটা, তাহলে আমি কি লিখবো? এ এর স্কোয়ার প্লাস এই যে এই জিনিসটা আরেকটা যে বাহু, সেই বাহুটা কি? রুট ওভার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার কি, তার স্কোয়ার, তাই না? এই বাহুর স্কোয়ার নিলাম, এই বাহুর স্কোয়ার নিলাম, যারা 90 ডিগ্রি গঠন করছে, সমান সমান কি এই বাহুর স্কোয়ার, মানে যেটা আমরা বের করতে যাচ্ছি সর্ববৃহৎ কর্ণের দৈর্ঘ্য, তাই না? কর্ণের সর্ববৃহৎ কর্ণের, কর্ণ লিখলাম শুধু, ঠিক আছে? সমান সমান কর্ণের দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে এবার পরের লাইনে? এ স্কোয়ার থাকলো, রুট আর বি স্কোয়ার, রুট আর স্কোয়ার কি হয়ে যায়? উঠে যায়, তাই না? তাহলে কি হয়ে গেল? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কর্ণের দৈর্ঘ্যের, মানে সর্ববৃহৎ যে কর্ণের দৈর্ঘ্য ছিল তার স্কোয়ার, তাই তো? এবার এটা কি হয়ে যাবে পরের লাইনে? এখানে স্কোয়ারটা উঠে এখানে রুট হয়ে গেল, তাই না? তাহলে কর্ণের দৈর্ঘ্যের স্কোয়ার কি হয়ে গেল, যেটাকে আমরা ক দিয়ে লিখছি, সমান সমান বল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বা দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার উচ্চতার স্কোয়ার, তাই না? হয়ে গেল। তাহলে সর্ববৃহৎ কর্ণের কর্ণের কি হচ্ছে? কর্ণের জন্য দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার আর উচ্চতা স্কোয়ার। এটা কটা থাকলো? এটা 4টা সেট হবে, এই কোণার থেকে ওই কোণা 4টা কোণা আছে, 4টা কোণায় ওই 4টা সেট হবে, এরকম থাকবে 4টা। আরও 3 প্রকার থাকবে, আরও যে 3 প্রকার সেগুলো 4টা 4টা করে হবে, যেগুলো একটু আগে বললাম। এই যে একটা কি হবে? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ারের রুট, একটা কি হবে? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ারের রুট, আরেকটা কি হবে? প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ারের রুট, আর আরেকটা যেটা এখন আমরা দেখলাম সর্ববৃহৎ কর্ণ, সেটার হবে কি? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এর কি রুট, তাই না? এবার দেখ বর্গক্ষেত্রের ক্ষেত্রে কটা কেস হবে? 2টা কেস হবে, কারণ এখানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবসময় সেম। দৈর্ঘ্য মানেও এ, প্রস্থ মানেও এ, তাই না? এটাও এটা হয়ে গেল। উচ্চতা মানেও এ, সেম জিনিস হয়ে গেল। এটাও কি সেম জিনিস হয়ে গেল, তাই না? আর এটা কি হয়ে যাবে? 3টা এ হয়ে যাবে। 3 মানে এ স্কোয়ার, এই যে দৈর্ঘ্য মানেও কি এ স্কোয়ার, এ মানে এ স্কোয়ার, প্রস্থ মানেও কি এ মানে এটাও এ স্কোয়ার, আর উচ্চতা মানেও এ মানে এটা এ স্কোয়ার। তো এটা যোগ করলে কি হয়ে যাবে? 2 এ স্কোয়ার তার রুট, তাই না? তার মানে রুট 2 আর এ স্কোয়ারের উপর রুট মানে কি এ, রুট 2a। এর ক্ষেত্রেও কি হয়ে যাবে? রুট 2a। এর ক্ষেত্রেও কি হয়ে যাবে? রুট
2a, আর এর ক্ষেত্রে কি হয়ে যাবে রুট 3a। এটা কার ক্ষেত্রে হয়ে গেল? বর্গক্ষেত্রের। তাহলে বর্গক্ষেত্রে কয় টাইপের কর্ণ হচ্ছে? 2 টাইপের, তাই না? এক টাইপের কটা হচ্ছে? 3 4 12টা, আর মানে যেটা যাদের দৈর্ঘ্য রুট 2a, আর যে সর্ববৃহৎ কর্ণগুলো পড়ে থাকলো তাদের দৈর্ঘ্য কত? রুট 3a, তাই না? আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হচ্ছে? 4 রকমের হচ্ছে টোটাল। একটা সর্ববৃহৎ হচ্ছে, তাই না, যেটা কি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, মানে একই রকম করে আমি লিখি, হ্যাঁ। মানে একটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ছিল, তাই তো, তার রুট। আরেকটা কি ছিল এখানে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল একটা আয়তক্ষেত্রের জন্য, আয়ত ঘনের জন্য, সরি, আয়ত ঘনের জন্য। আরেকটা কি ছিল? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ছিল। আরেকটা কি ছিল? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না? এটা হচ্ছে কি বর্গক্ষেত্র না, এটা হচ্ছে ঘনকের জন্য, ঘনকের। আর এটা কি হয়ে যাচ্ছে তোর? বল, আয়ত ঘনকের, আয়ত ঘনকের, তাই না? আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এগুলো, আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এগুলো, তাই তো? তাহলে আমরা কি কি সূত্র পড়লাম সেগুলো লিখে নিচ্ছি নেক্সট পেজে। প্রথমে কি পড়লাম আমরা? সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, তাই না? আর কি পড়লাম আমরা? বল, আয়তন পড়লাম। আর কি পড়লাম আমরা? বর্গকর্ণ, আর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য পড়লাম, কর্ণের দৈর্ঘ্য। কার কার জন্য পড়লাম? একটা পড়লাম আমরা আয়ত ঘনকের জন্য, আয়ত ঘনকের জন্য, আর একটা পড়লাম আমরা ঘনকের জন্য। অ্যাকচুয়ালি এটা আয়ত ঘনক না, আয়ত ঘনের জন্য, মানে আয়ত ঘন বলে এটাকে, আয়ত ঘনক না, আয়ত ঘনের জন্য। আরেকটা কি পড়লাম আমরা? ঘনকের জন্য, তাই না? একটা আয়ত ঘনক, একটা হচ্ছে ঘনক, আয়ত ঘন আর ঘনক। এই এই এবার বল তাহলে আমরা কি কি পড়লাম, সূত্রগুলো বল। সবার মুখস্থ হয়ে গেছে আশা করি? না, বাহ। আয়ত ঘনের সমগ্র তলের ক্ষেত্রফল কি ছিল? 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। বোঝা গেল? ঘনকের ক্ষেত্রে কি? a ইজ ইকুয়ালস টু বি ইজ ইকুয়ালস টু সি। এখানে a ইজ ইকুয়ালস টু বি ইজ ইকুয়ালস টু সি কিভাবে বসালে কি হয়ে যাবে? 6a স্কোয়ার হয়ে যাবে, তাই না? এখানে কি আয়তন কি ছিল? a বি সি, মানে a গুণ b গুণ c, তাই না? এক্ষেত্রে কি হয়ে যাবে? a ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি যখন বসাবি, তিনটা a এর গুণফল মানে a এর কিউব হয়ে যাবে। আর এর ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, এই ক্ষেত্রে কয় ধরনের কর্ণ হবে? 4 ধরনের টোটাল। আর এর ক্ষেত্রে কয় ধরনের কর্ণ হবে? 2 ধরনের, তাই না? তাহলে এর একটা কর্ণের দৈর্ঘ্য কেমন হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর কি হবে? রুট, আরেকটা কি হবে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আরেকটা কি হবে? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না? এদের তিনটার বদলেই তুই যখন বসাবি, এ ইজ ইকুয়ালস টু বি ইজ ইকুয়ালস টু সি বসাবি এখানে ঘনকের জন্য, তখন কি হয়ে যাবে? এদের তিনটার ক্ষেত্রেই, তিনটার জন্যই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারের রুট, মানে রুট 2a, তাই তো? আর যেটা তোর আরেকটা যেটা সর্ববৃহৎ কর্ণের দৈর্ঘ্য ছিল, সেটা কি হয়ে যাবে এখানে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে যাবে। আর এখানে a ইজ ইকুয়ালস টু বি ইজ ইকুয়ালস টু সি বসালে কি হয়ে যাবে? তিনটা a স্কোয়ারের যোগ, মানে রুট 3a, তাই তো? বোঝা গেল? এবার একটা জিনিস দেখ, এগুলো হচ্ছে এদের পার্থক্য তুই বলতে পারিস, তাই না? তো এটার থেকে এটা কিভাবে আসলো?
এটার থেকে এটা যেতে গেলে তুই কি করবি জাস্ট সবগুলো বাহু সমান করে a ইজ ইকুয়ালস টু বি ইজ ইকুয়ালস টু সি যখন বসাবি তখনই এটার থেকে তুই এটাই চলে যাবি, তাই না? বোঝা গেল? ওটাই তো, কারণ এই ছবিটা আমি এঁকে দিচ্ছি এখানে, এই ছবির থেকে ছবিটা না কপি করে রাখতে হতো, এমন হয়ে যাচ্ছে রে। এটা কি হয়ে যাচ্ছে? একটা আয়তঘনক যার কি এ বি বি আর সি এরা কি আলাদা আলাদা, আর এখানে কি হয়ে যাচ্ছে সেম জিনিসটাই, খালি এ বি আর সি কি এক, এক। সবগুলোই এক, তাই না? সবগুলোই কি এ, এটাও এ এটাও এ এটাও এ, বুঝা গেল? সেই জন্য এখান থেকে এখানে যেতে গেলে তোর কি করতে হচ্ছে, এ ইজ ইকুয়ালস টু বি ইজ ইকুয়ালস টু সি করতে হচ্ছে, তাই না? তো আমার ছবিতেও এখান থেকে এখানে যেতে গেলে কি করতে হবে, এ ইজ ইকুয়াল টু বি ইকুয়ালস টু সি করতে হবে, তাই সূত্রেও তাই করতে হবে। ছবির থেকেই তো সূত্র এসেছে, সূত্রেও আমি এ ইজ ইকুয়ালস টু বি ইজ ইকুয়াল টু সি বসালে এদিক থেকে আমি এদিকে প্রত্যেক ক্ষেত্রেই চলে যাচ্ছি। এখানে তাহলে কয় ধরনের কর্ণ হচ্ছে দেখ, এখানে চার আয়তঘনের ক্ষেত্রে 4 ধরনের কর্ণ হচ্ছে, আর এখানে কত 2 ধরনের কর্ণ, বোঝা গেল? এখানে এই কর্ণ কটা আছে 4টে, এই কর্ণও কটা আছে 4টে, এই কর্ণও কটা আছে 4টে, এই কর্ণও কটা আছে 4টা করে সব, তাই না? 4টা করে। আর এখানে কি হচ্ছে, এই কর্ণ কটা আছে, এদের সবার বদলে তো এটা আসলো, এদের সবার 4টা মানে 3 4 12টা আছে, 12টা আছে এরকম, তাই না? আর এটা কটা আছে 4টা, মানে 16টা করে কর্ণ হয়ে যাচ্ছে আমার টোটাল, তাই না? তো এদের যদি আমি মিল দেখি, মিল মানে কি, মানে বাহু কটা করে, বাহু তো দুটারই একই সংখ্যক থাকবে, তাই না? ক্ষেত্রফল কটা, মানে তল কটা করে, সেটাও তো একই থাকবে দু ক্ষেত্রেই, তাই তো? তো সেই জিনিসগুলো এবার লিখছি, বাহু সংখ্যা কটা করে হবে, বাহু সংখ্যা বল, 4টা, আবার 4টা বলে। টোটাল আয়তঘন বা টোটাল ঘনকের ক্ষেত্রে বাহুর সংখ্যা কটা, সামনে 4টা পেছনে 4টা আর এই কোণাগুলো জয়েন করলে 4টা, তাই না? 3 4 12টা, বাহুর সংখ্যা হচ্ছে 12টা, তাই তো? তলের সংখ্যা কটা হবে, 2টা বাহু মিলে একটা তল, উপরে মানে অ্যাকচুয়ালি 4টা বাহু মিলে একটা তল হচ্ছে, কিন্তু এমন ভাবে আছে যে এখানে কটা তল হয়ে যাচ্ছে, 6টা তল হয়ে যাচ্ছে, তাই না? আর কর্ণের সংখ্যা কত হচ্ছে, 16টা 16টা। আর কিছু বাকি থাকলো না। না, বইয়ে দেখতো একটু, বই কি আর কিছু বাকি আছে, বইয়ের সূত্র যেগুলো আছে এদিকে। এই যে বাহু সংখ্যাটাকে কি বলেছে এখানে, ধারের সংখ্যা, তাই না? বাহুকেই ধার বলেছে, মানে বাহুগুলো তো ধারই গঠন করছে না, সাইড। আচ্ছা, আরেকটা কি বলেছে যে শীর্ষবিন্দুর সংখ্যা কটা হচ্ছে, শীর্ষবিন্দু মানে বুঝতেই পারছিস যে এটা একটা কি শীর্ষবিন্দু, এটা একটা কি শীর্ষবিন্দু, তাহলে এখানে কটা আছে 12টা 4, নিচেও কটা, নিচেও 4, 8টা, তাহলে কটা হয়ে যাচ্ছে শীর্ষবিন্দু, 8টা 8টা হয়ে যাচ্ছে। আর কি পড়ে থাকলো কোনো শীর্ষবিন্দু, আর কোনো কর্নার পড়ে থাকছে না, তাহলে যতগুলো কর্নার প্রত্যেকটা কর্নারে একটা করে শীর্ষবিন্দু, তাই তো? তাহলে হচ্ছে 8টা, বোঝা গেল? 10টা কিভাবে হচ্ছে? ঠিক আছে, চলে যাচ্ছে।